ভালো মানুষের বড় অভাব। শুধু ভালো নম্বর পেলে ভালো মানুষ হওয়া যায় না। আমাদের দেশে এমন অনেক মজিদ রয়েছে, ওরা মেধা তালিকায় শীর্ষস্থান পেয়েছে, লাখ লাখ ছেলে মেয়েরা, কিন্তু দেশ গঠনে মানব সেবায় হাতে গোনা মাত্র কয়েকজন এগিয়ে এসেছে। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত এই যে ৭৯ বছর যদি আমরা দেখি, একটু ভেবে দেখো, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে যে বোর্ডগুলি আছে, প্রত্যেকটা বোর্ড থেকে ইউনিভার্সিটি থেকে যদি আমরা ১০ জন করে মেধা তালিকায় স্থান পাই, গোটা ভারতবর্ষে যতগুলি বোর্ড আছে, ইউনিভার্সিটি আছে, কত ছেলে মেয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এই ৭৯ বছর বয়সে স্বাধীনতার পর লক্ষ কেন হয়তো কোটির কাছাকাছি চলে যাবে। ওরা সবাই যদি মানব সেবায় নিজেকে নিয়োজিত করত, ওরা সবাই যদি দেশ গঠনে এগিয়ে আসতো, তাহলে আমাদের ভারতবর্ষের আজকে এই অবস্থা হতো না। আমাদের দেশকে ভালোবেসে যে কথাগুলি যে মহাপুরুষরা বলেছিলেন, আমার মনে হয় তারা সফল হতে পারেনি। তাই আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি, আজকেও শিক্ষক হিসেবে বিদায় লগ্নে এই কথাটা আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। নম্বর আমাদের জীবনে প্রয়োজন। আমাদের তো জীবনে কিছু করতে হবে, শিখতে হবে, জানতে হবে। এটা যতটুকু দরকার, তার চেয়ে একটু বেশি দরকার একটা ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। আমরা যদি আমাদের রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের বিভিন্ন কাজে আমরা সবগুলো দপ্তরের যদি আমরা দেখি, আমরা এক নৈরাশ্য ভাব আমাদের মধ্যে, আমাদের চোখের সামনে সবসময় আমরা দেখতে পাই। যেদিকেই তাকাই ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ক্ষতি হচ্ছে, আমরা সমস্যা দিন দিন আমাদের বেড়ে যাচ্ছে। এগুলির সমাধান তোমাদেরকেই করতে হবে। এই ৭৮-৭৯ বছর ধরে আমরা তা করতে পারিনি। আজকে তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা যদি মনে করো যে আমরা একটা ভালো মানুষ হবো, তাহলে দেখবে তোমরা সমাজের যেদিকে যাবে, যে কাজে যে নিযুক্ত হবে, সেখানেই তোমরা ভালো কিছু উপহার দিতে পারবে। শিক্ষক যদি হও, শিক্ষকের যা করা উচিত একদম চারিত্রিক দিক থেকে শুরু করে তার বিষয়ভিত্তিক জ্ঞান, সময় মতো ক্লাস নেওয়া, সঠিকভাবে শিক্ষাদান করা। যদি তুমি ভালো মানুষ হও, তাহলে শিক্ষাদানের কাজটা তোমার সঠিকভাবে হবে। তুমি যদি ডাক্তার হও, তাহলে শুধুমাত্র যারা ৩ মাস ৪ মাস আগে থেকে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৫০০০ টাকা দিয়ে অ্যাডভান্স ঘন্টা করতে পারবে, সেই ধনাঢ্য ব্যক্তিদের চিকিৎসা তৈরি করবে, এমনটা হবে না। সাধারণ মানুষ যাদের দিন আগে দিন খায়, যাদের এরকম অবস্থা, সেই গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং ওদের জন্য কিছু করতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে। তুমি যদি উকিল হও, আইন শাস্ত্র নিয়ে যদি গবেষণা করো, তাহলে দেখবে সমাজে কিভাবে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা তুমি করবে। তুমি যদি ব্যবসায়ী হও, তাহলে দেখবে সৎ পথে ভেজাল না মিশিয়ে সঠিকভাবে ব্যবসাটা করবে। সোজা কথায় আমাদের সমাজের যতগুলি দিক আছে, ভালো মানুষ হলে তুমি যেদিকে যাবে, সেদিকে সমাজকে কিছু ভালো দিতে পারবে। রাজনীতি, এবার আসে রাজনীতির কথা। তোমাদের সবার ভাবনায় একটা জিনিস আছে, আমাদের সমাজে সবচেয়ে বেশি দাম হলো রাজনীতিবিদদের। যারা রাজনীতি করে, যারা মন্ত্রী হয়, যারা নেতা হয়, তাদের দাম সমাজে বোধহয় সবচেয়ে বেশি। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাম বেশি হওয়া উচিত। সেই জায়গাটাকে যদি আমরা যোগ্য ব্যক্তিকে বাড়াতে পারি, শিক্ষা অর্জন করে ভালো মানুষ হয়ে তুমি যদি ওই জায়গাটা যেতে পারো, এমএলএ হও, এমডিসি হও, তোমার এমপি হও, সাধারণ একেবারে গ্রাম লেভেলের নেতা হও, ভালো মানুষ হলে
তুমি যেখানে যাবে সেখানে সমাজ সেবামূলক মনোভাব নিয়ে মানুষের জন্য কিছু করতে পারবে। এভাবে যদি আমরা ভালো মানুষ হয়ে সমাজের প্রত্যেকটা দিকে যদি আমরা ঢুকে যাই, তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে মনুষ্যত্ব অর্জন করে সমাজের প্রত্যেকটা দিককে যখন পরিচালনা করবে, আমাদের ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে বেশি দিন লাগবে না। তাই কি করতে হবে? পড়াশোনার পাশাপাশি তোমাকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আমাকে যদি কেউ প্রণাম করে, যদিও আমি এই দেখানো প্রণামে আমি বেশি বিশ্বাস করি না, আচরণের প্রমাণের আচরণ আমি কথাগুলি তোমাদেরকে বলছি। শিক্ষক হিসেবে তোমরা আমাদেরকে যতদিন পেয়েছো, যখন যেখানে প্রয়োজন ভালো মানুষ করার লক্ষ্যে যে উপদেশগুলি তোমাদেরকে দিয়েছি, যে কথাগুলি তোমাদেরকে বলেছি, আমার আচরণের যে পথটা তোমাদেরকে দেখিয়েছি, যদি আমি জীবনে দেখি সেই পথ ধরে তোমরা চলতে পারছো, সেটাই হলো আমাকে আমার প্রতি যথেষ্ট সম্মান দেখানো। তুমি নিজেকে তৈরি করতে পারলে না, আমার দেখানো পথে হাঁটতে পারলে না, আমার বলার কথাগুলি তুমি মেনে চলতে পারছো না, রাস্তায় দেখা হলো প্রণাম করলে, আন্তরিকভাবে আমি সেটাকে প্রণাম করি না, সেটা বলতে না। তার প্রণাম করতে না, আমার দেখানো পথে যদি হাঁটতে পারো, বলা কথাগুলো যদি মানতে পারো, সমাজের দিকে দিকে যদি সমাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে যদি কিছু করতে পারো, সেটাই হবে আমার প্রতি যথার্থ সম্মান দেখানো। আমি আশা করব তোমরা সবাই ভালো মানুষ হবে, রাষ্ট্র গঠনে এগিয়ে আসবে, মানুষকে ভালোবেসে মানুষের কাজে এগিয়ে আসবে। পারো না অন্যের উপকার করো না, স্বার্থ অনুযায়ী উপকার করবে, পারো না উপকার করো না, কিন্তু ক্ষতি করবে না। আমি এই কথাটা তোমাদেরকে আবারও বলছি, যে যেখানে আছো, যে যেখানে থাকবে জীবনে, তুমি তোমার সাধ্য মতো মানুষের কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবে। তবেই দেখবে তুমি নিজে শান্তি পাবে এবং তোমাকে নিয়ে তোমার পরিবারে গর্ব হবে এবং দেশটাকেও তুমি একটা ভালো জায়গায় তুমি পৌঁছে দিতে পারবে। তাই ছাত্রছাত্রীদেরকে আমি এটাই বললাম, এই মেসেজটি তোমাদেরকে আমি আবার শেষবারের মতো দিয়ে গেলাম। তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, জীবনে ভালো কিছু করার চেষ্টা করো, আর নিজেকে তৈরি করতেই হবে। নম্বরের দিকটাও মাথায় রাখতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, এটা মাথায় রাখবে। তোমরা সবাই জীবনে প্রতিষ্ঠিত হও, আমার এই আশা এবং এর আশীর্বাদ তোমাদেরকে আমি দিয়ে গেলাম। আর আমি আশা করলাম, আশা করছি, আশা করব জীবনে যখনই যেখানে আমার সঙ্গে দেখা হবে কথা বলবে, যখনই জীবনে যেখানে দেখা হবে কথা বলবে। স্কুল থেকে বিদায় নিয়েছি, শিক্ষক হিসেবে হয়তো আমার কর্মজীবন শেষ হয়ে গেছে, কিন্তু মনে রাখবে গোটা পৃথিবীটাই শিক্ষাঙ্গন। এই ওই গোটা পৃথিবীর শিক্ষাঙ্গনে বয়সের বার নেই, সেখানে 60 বছর হলে বিদায় নিতে হবে, এই কথাটাও নেই। আমি যতদিন দিতে পারছি ততদিন আমি শিক্ষক। যখনই তোমাদের জীবনে কোনো প্রয়োজন হবে আমার সঙ্গে কথা বলবে, আমি আমার সাধ্যমতো তোমাকে পথ দেখানোর চেষ্টা করব। জীবনে যখনই যে প্রয়োজন হয় আমি আছি, আমার কাছে যাবে। আমি তোমাদেরকে গল্প করেছি আমার স্যারকে নিয়ে, প্রভাত স্যার, প্রভাত বর্মন আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আমি জীবনে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত, ওনার বয়স 78 বছর বয়স, উনি কলকাতাতে ওনার বাড়ি, চাকরি সূত্রে ত্রিপুরাতে এসেছিলেন, ওনার কর্মজীবন ত্রিপুরাতে হয়েছিলেন সারা জীবন, উনি কলকাতাতে আছেন, 78 বছর বয়স। সেই ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যখনই উনি মানসিক দ্বন্দ্বে পড়ি, কি করবো ভেবে যখন পাই না, রাস্তা যখন খুঁজে পাই না, আমি সবার আগে স্যারকে ফোন করি, স্যার আমার মানসিক দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি কি করবো, এই একটা সমস্যা আমি বলেছি, আমি কি করবো। আমি জানি স্যারকে বলা মানে উত্তর দেওয়া। উনি যতদিন জীবিত আছেন আমার যে কোনো সমস্যায় উনি আমার পাশে আছেন। স্যারকে যখন ফোন করি, আমি প্রতি মাসে আমি স্যারকে 2বার ফোন করি।
যখন ফোন করি আমার কথাটা শুনে স্যার কি বলে জানো? বাবা, তোমরা মনে রেখেছো বলে আজও জীবিত আছি। এবং মনে হয় যে শিক্ষক হিসেবে আমি তোমাদের কাছে সফল ছিলাম। এই কথা দুটি উনি সবসময় বলেন। স্যারকে অনুসরণ করে আমিও একটা কথা বলবো, তোমরাও যদি এভাবেই প্রবাল স্যার মন্টু স্যারের যে সম্পর্ক, মন্টু স্যার এবং তোমাদের যদি সেই সম্পর্কটাই থাকে, আমিও মনে নিজেকে সফল শিক্ষক মনে করবো। এখানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিমুল এবং পারমিতা কিছু বলে গেছে, অনেকে বলেনি, ওই কথাগুলি তাদের ভিতরে আছে। এই কথাগুলি শুনে আমার মনে হচ্ছে হ্যাঁ, আমি সফল হতে পেরেছি, আমি বিফল হইনি। এই 30 বছরের শিক্ষকতার জীবনে কিছু ছেলে মেয়েকে হলে আমি তৈরি করতে পেরেছি। আর কিছু ছেলে মেয়ে যারা আছো, তোমরাই এই কিছুটাকে বৃহৎ রূপ দিতে পারবে, হাজার হাজার ছেলে মেয়ে কোথায় তৈরি করতে পারবে। প্রবাল স্যার বলতেন, আমি চেষ্টা করেছি, আমিও অনেক ছেলে মেয়ে তৈরি করেছি, আমিও বলছি তোমরাও তোমাদের সমস্ত ভালোটাকে দিয়ে তোমার ছোট ভাই বোনদেরকে গড়ার চেষ্টা করো। 6 থেকে 9 আমার ওই ক্লাসগুলি আমার নেওয়া হয়নি। তোমাদের জানি না মন্টু স্যার সম্পর্কে কি ধারণা আছে? ক্লাস 6, 7, 8, 9 2-3 9 ক্লাসে গিয়েছিলাম। ক্লাস 6, 7, 8 আমার যাওয়া হয়নি, তোমাদেরকে আমি পাইনি। তবু তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা ভালো মানুষ হও, ভালো হওয়ার চেষ্টা করো, ঠিকভাবে পড়াশোনা করো, নম্বরের যেমন দরকার ঠিক তেমনি মনুষ্যত্ব অর্জনের দরকার। তোমরাও নিজেকে তৈরির চেষ্টা করো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথাগুলি আবার বিদায়ের আগে বলে গেলাম। এবার আমার সতীর্থদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা যারা একসঙ্গে কাজ করেছি, প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে আমি এখানে এসেছি। শিমুল একটা কথা বলেছে, মন্টু স্যার আসার আগেই মন্টু স্যার সম্পর্কে একটা ভয় ছিল। হয়তো এই ধরনের কিছু কথা আমার কলিগদের মধ্যেও ছিল, কিন্তু আমি সতীর্থ হিসেবে, সহকর্মী হিসেবে আমি যাদেরকে পেয়েছি সবাইকে নিয়ে আমি খুশি। একটা স্কুল ছেড়ে এসেছি, ভেবেছিলাম ওই স্কুলটা কেমন হবে। কিছু সমস্যার কারণে একটু বেশি হতেই পারে, সব মিলিয়ে শেষ কথা আমার সহকর্মী হিসেবে যাদেরকে পেয়েছি আমি ভালো মানুষ হিসেবে পেয়েছি। শুধু এইটুকুই বলবো, প্রতিকূলতা আমাদের থাকবেই। এই প্রতিকূলতাকে কাটিয়ে আমরা আমাদের সব ভালোটাকে নিয়ে যদি ছেলেমেয়েদেরকে তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেকটা সফল হতে পারবো। তাই এখানে যারা শিক্ষক হিসেবে যারা আছেন, এদের মধ্যে অনেকেই আছেন, যদি এই এলাকাতে থাকতো তারা, আমার শরীর কি হতো 2 জন ছাড়া। তাই আমি অনেক সময় কমন রুমে স্কুলের স্বার্থে, ক্লাসের স্বার্থে হয়তো আমার সতীর্থদের, সহকর্মীদের অনেক সময় বলেছি 10 মিনিট চলে গেছে, ক্লাসে যাওয়ার সময় গেল, ক্লাসটা তো করতে হবে, এইভাবে কিছু কথা বলেছি। যদি মনে লেগেও থাকে, কেউ মনে রাখবে না। কথাগুলি বলেছি এই কারণে, 1 দিন 2 দিন 3 দিন আপনাদের সবার বিবেক আছে, আপনারা মনে মনে করে ভাববেন ঠিক তো, আমি 40 মিনিটের ক্লাস ছেলেমেয়েদের 5 মিনিট পড়ে গেলাম, তাদের তো ক্ষতি হলো। আশা করি মনে রাখ থাকবে না। ওই মুহূর্তে যে রাগ সৃষ্টি হয়ে থাকে, আশা করি এই রাগটা থাকবে না। তাই আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলছি, যদি আমার কোনো আচরণে, কোনো ব্যাপারে মনে লেগে থাকে, কেউই মনে রাখবে না। আর এই আশা নিয়ে যাচ্ছি, চেষ্টা করলে আপনারাও একদিন সফল শিক্ষক হতে পারবেন, এই আশা সবার প্রতি আমার আছে। আমি চাই আপনারা সবাই সফল শিক্ষক হন। আমি শিক্ষক হিসেবে ত্রিপুরা রাজ্যে বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছি 2010 সালে। আমি আশা করি আমার স্কুল থেকে আগামী দিনেও যাতে কেউ বেস্ট টিচার অ্যাওয়ার্ড পায়। ইচ্ছা করলে কি না হয়, সবকিছু হয়। আপনারাও পারবেন। ভালো ছেলে মেয়ে তৈরিতে আপনারা এগিয়ে আসুন।
না হলেও বৃহৎ শিক্ষাঙ্গনের শিক্ষক হিসেবে যতদিন জীবিত আছি আমি কাজ করে যাব। প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বলছি, ভাইস প্রিন্সিপালের উদ্দেশ্যে বলছি, একসঙ্গে কাজ করতে গিয়ে যদি আমার কোনো কথায় মনে লাগে থাকে, মনে রাখবেন না। বিদায়ের আগে এই অনুরোধটুকু বলে গেলাম, মনে কিছু রাখবেন না, ঠিক আছে? আর সহকর্মী সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই ভালো থাকুন। আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলছি, তোমরা ভালো মানুষ হও। তোমাদের সবাইকে আবারও স্নেহাশীর্বাদ, সতীর্থদের আবারও প্রীতীয় শুভেচ্ছা জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন।